আকুতি আর অঝোর কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির রাজনীতি করা কি অপরাধ? বারুদ কণ্ঠে এভাবেই বলেছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু। পরিবহনের ব্যবসা ছিল, সেই পরিবহনের ব্যবসা সেটা দেখাশোনা করতে না পেরে তারপর তৎকালীন যে সরকারের যারা ছিল তাদের সাথে প্রতিযোগিতায় বা তাদের অত্যাচারে পরিবহন ব্যবসা সেই গাড়িগুলো একসময় স্ক্র্যাপ হয়ে গেছে। এক একটা গাড়ি দেখা গেছে স্ক্র্যাপ হিসাবে আমি 1 লাখ টাকা বিক্রি করতে পারি না, অথচ এক একটা গাড়ি 15-20 লাখ টাকা 25 লাখ টাকা। তো ব্যবসায়ীভাবে শেষ হয়ে গেছে। আমার ঠিকাদারি ব্যবসা ছিল, ঠিকাদারি ব্যবসা করতাম, ঠিকাদারি করতাম কিছু টুকিটাকি। তো একটা সময় ওই সময় ছিল যে আমাদের শিডিউল কিনতে গেলে শিডিউলটা আমাদের কিনতে দিত না। আমরা শিডিউল কিনতে গেলে শিডিউল কিনে একবার হয়েছে ক্রীড়া পরিষদে একটা শিডিউল কিনে আমি দোতলা থেকে শিডিউল কিনে নিচে নামার আগে সিঁড়িতে আমার কাছ থেকে শিডিউলটা নিয়ে তারা ছিঁড়ে ফেলে দিল, আমার পে অর্ডার এগুলো ছিঁড়ে ফেলে দিল। তো এরপরে আর ঠিকাদারি ব্যবসার দিকেও গেলাম না, ব্যবসাও বন্ধ করে দিলাম, ব্যবসা আর করা হলো না। আমার লাইসেন্স আর সেগুলো রিনিউ করার দিকে গেলাম না, রিনিউ করে কোনো লাভ নেই। তো ব্যবসাও শেষ। তো এইভাবে যেটা হয়েছে যে আমাদের বিশেষ করে আমি আর্থিকভাবে ভীষণভাবে মনে করেন যে বিপর্যস্ত। তো এই সময়গুলো বেশ কষ্টের সময় ছিল, কষ্টের সময়। এগুলো আমাদের অনেক কষ্ট সহ্য করে, কিন্তু আর্থিক কষ্টটা এটা আপনারা জানেন, সবাই জানে যে এইটা একটা মানুষের জীবনে চলতে গেলে তার অন্ন বস্ত্র বা খাদ্যের যে সংস্থান, এটার পিছনে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এই অর্থটা সংস্থান হয় ব্যবসা থেকে বা চাকরি থেকে। তা আমাদের তো চাকরি ছিল না, ব্যবসা করতাম। ব্যবসা যখন এভাবে হয়ে গেল তখন ভীষণভাবে বিপর্যস্ত অবস্থায় পড়েছিল। বিএনপির এই নেতা বলেন, সারা দেশে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার, গুম ও খুন করেছে। অনেককে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে দিনের পর দিন বিনা বিচারে আটকে রেখেছে। কখনো বিএনপি নেতাকে বাসায় না পেলে স্বজনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমার যে বাসা, যেখানে থাকতাম আমি, যেটা আমার জন্য সবচেয়ে যে বাসা, সেই বাসাটাকে আমার বারবার পরিবর্তন করতে হয়েছে। কোথাও এক জায়গায় দেখা গেল যে 2 মাস বা 6 মাস যখন আমরা থাকতাম বা 1 বছর থাকতাম, থাকার পরে তো ওই জায়গাটা আমাদের জন্য আর নিরাপদ থাকতো না। তো বাসা পরিবর্তন করতে হয়েছে এইভাবে। বাসা পরিবর্তন করে আমাদের থাকতে হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাইদুর রহমান মিন্টু বলেন, গ্রেফতার করে অমানসিক নির্যাতন করা হতো জেলে। যারা গ্রেফতার হয়েছে তাদের দেখতে গেলেও আত্মীয় স্বজনকে হয়রানি করত পুলিশ। আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের ভয় পাওয়ার আসলে সঙ্গত কারণ অনেকগুলোই আছে। 1 নম্বর হলো, সবচেয়ে বড় যেটা, সেটা হলো ওদের নিজেদের কোনো নৈতিক মনোবল নেই। এরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের উপর জুলুম, নির্যাতন, গুম, খুন এত পরিমাণ করছে তারা, যে এখন নিজেরাই জানে যে তাদের অপকর্মের লেভেলটা কতটুকু। হ্যাঁ, আর বিএনপি নেতাকর্মীদের দিকে তাকালে মনে হয় যেন এর ফ্যামিলির প্রতি আমি যে জুলুম করছি, নির্যাতন করছি, এই জিনিসগুলো তাদের ভিতরে মনে পড়ে। এবং এটা একটা কারণ, এটা তাদের মনের ভিতরে গায় যে না, এটা আমরা অন্যায় করেছি, তাদের ভয় পায় তারা। আরেকটা জিনিস যেটা হলো সেটা, এই পর্যন্ত যে সময়গুলো, এই সময়গুলোতে তারা এমন কোনো কাজ করে নাই, ভালো একটা কাজ করে নাই যেই কাজের নিয়ে তারা জনগণের সাথে বা জনগণকে সাথে নিয়ে কোথাও দাঁড়াতে পারে। জনগণ থেকে তারা অনেক যোজন দূর চলে গেছে। তারা নিঃসঙ্গ এবং এইসব কারণে তারা বিএনপিকে আসলে ভয় পায়। ফিলিস্তিনের গাজায় যেরকম মানবিক বিপর্যয় চলছে, সেরকমই পরিস্থিতি চলেছে বাংলাদেশে। কেন এভাবে অন্যায়, অমানবিকভাবে গ্রেফতার, নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের? আমরা যারা সে সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উচ্চকিত ছিলাম, কথা বলেছি, তাদের বিভিন্ন অন্যায় বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম, বিভিন্নভাবে এক একজনকে এক এক কায়দায় তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে। শুধু নিবৃত্ত না, নিবৃত্ত বললে তো ভুল হবে, আসলে তাদেরকে
নিঃশেষ করার চেষ্টা করেছিল। তো ওই সময়গুলো আসলে আমাদের জন্য একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতন। একটা প্রত্যেকটা কর্মী, ওই সময়কার প্রত্যেকটা কর্মী, আমরা যারা ওই সময় কাজ করেছি এখনও তারা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এখনও মনে হয় যেন অনেক সময় যে এই পুলিশের গাড়ি বুঝি আসলো, বা এই বুঝি সরকারি দলের লোকজন তারা আমার বাড়িতে খুঁজতে আসলো। তো এই ট্রমাগুলো আমাদের এখনও হচ্ছে, আমরা এই কষ্টটা এখনও যাচ্ছি। কখনো কারাগারে, আবার কখনো পালিয়ে বেড়াতে হয়েছে বিএনপির এই নেতাকে। অসুস্থ বাবার সেবা করা তো দূরের কথা, ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি সাইদুর রহমান মিন্টু। বাবার চলে যাওয়ায় তাকে স্বস্তি দেয় না, সেই কষ্ট সবসময় মনকে তাড়িয়ে বেড়ায়। আমার কষ্টের জায়গা যেগুলো, সেটা হচ্ছে যে আমার বাবা ছিলেন বয়স্ক, রিটায়ার্ড মানুষ, সরকারি কর্মচারী ছিলেন, রিটায়ার করেছেন। যেই বয়সে ওনার পাশে আমার থাকার কথা ছিল, তো ওনার পাশে আমি থাকতে পারিনি। উনি স্ট্রোক করেছিলেন, তার শরীরের এক পাশ অচল হয়ে গিয়েছিল। তো এই সময়টা স্বাভাবিকভাবেই সন্তান হিসেবে, আমি পরিবারের বড় সন্তান, তো সবাই আশা করেছিল, বা আমারও প্রত্যাশা ছিল, বা বাবারও প্রত্যাশা ছিল এই সময় বাবার পাশে থাকবো। কিন্তু সেই সুযোগ হয়নি আমাদের। দেখা গেছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন বা মাসে একবার কোনো রকম গিয়েছি, বাবাকে দেখে চলে আসছি। বাবা যখন হসপিটালে ছিল, হসপিটালে থাকা অবস্থায় আমি ওইভাবে সময় দিতে পারিনি। তো এই কষ্টটা তো আছেই। এই কষ্টটা আমাকে সবসময় পীড়া দেয়, পীড়া দিয়েছে, পীড়া দিবে, সামনেও দিবে। কারণ এটা আমি আর কখনো আমার এই জায়গাটা আমি ফিল আপ করতে পারবো না। তার নিজের ছেলে সন্তানটি বাবার কারাবরণ দেখে ট্রমার মধ্য দিয়ে গেছে, এখনও সে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ওই সময় আমার ছেলেটা স্কুলে পড়ে, সেন্ট গ্রেগরি স্কুলে পড়ে, পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুলে পড়তো। তার মানে ছেলেটা ছিল, ওকে খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত, স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসাটা, এটা আমি করতাম। ছেলেটার আমার উপরে সে ডিপেন্ডেন্ট ছিল। আমি তাকে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম, তাকে খাওয়াতাম, তাকে গোসল করাতাম। এটাই। আমার ওয়াইফ ওইভাবে সময় দিতে পারতো না ছেলের জন্য, আমাকে এটা করতে হতো, আমি এটা করতাম। তো 2018-তে যেটা হয়েছে যে 8ই ফেব্রুয়ারি বেগম জিয়ার মামলার রায় হলো। সেই দিন বেগম জিয়ারকে কারাগারে নেওয়া হলো। আমরা সেদিন সারাদিন রাজপথে ছিলাম, বেগম জিয়ার গাড়ি বহরে ছিলাম। একটা পর্যায়ে এসে আমাদেরকে আলিয়া মাদ্রাসার সামনে থেকে আমাদেরকে স্ক্যাটার্ড করে দিল, সেখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিল। আমরা যার যার এলাকায় এসে বিক্ষোভের চেষ্টা করছিলাম। আমার কাজ যেটা ছিল, যেটা অন্যান্য ইউনিট, আমাদের ইউনিটগুলোকে এই ব্যাপারে কর্মসূচি পালনের ব্যাপারে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আমি সেই কাজগুলো করছিলাম। তো একটা পর্যায়ে আমি টিকাটুলির একটা অফিসে, আমার পরিচিত একজনের অফিসে বসে এই কাজটা করছিলাম, সবার সাথে টেলিফোনে যোগাযোগ করছিলাম। তো সেই সময় পল্টন থানার পুলিশ, পল্টন থানার পুলিশ 2-3 জন সাব ইন্সপেক্টর সাথে অনেক পুলিশ সবাই অফিস ঘেরাও করে, আমাকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে 8ই ফেব্রুয়ারি সন্ধ্যার সময়। ম্যাডামকে জেলে পুরা হলো 4টা-5টার দিকে, আমাকে সে 7টা-8টার দিকে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তো এই গ্রেপ্তার পরবর্তীতে যেটা হয়েছে আমার পরিবারের জন্য, সেটা হলো যে আমার ওই ছেলেটা, যাকে আমি স্কুলে নিয়ে যেতাম, আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, তো ওকে আর দেখার মতন কেউ রইল না। অন্য কারোর সাথে সে স্কুলেও যেত না। তো আমার পরিবার থেকে আমার ওয়াইফ একজনকে নিয়োগ করেছিল ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। এবং এতে যেটা হয়েছে, সে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিল যে আজও পর্যন্ত সে ওইখান থেকে, ওই ট্রমা থেকে বেরোতে পারেনি, সে স্বাভাবিক হতে পারেনি। রাজধানী সূত্রাপুর থানার ছাত্রনেতাদের গুমের ঘটনা আজও ভুলতে পারেননি তিনি।
মনে হয় এই বুঝি ডাক দেবে তারা, রাজনীতি করাই ছিল তাদের অপরাধ। আমাদের সূত্রাপুরের ছেলে সেলিম রেজা পিন্টু আমাদের সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি ছিল। খালিদ হোসেন সোহেল ও ও ছাত্রনেতা, একটা ওয়ার্ডের সভাপতি। একটা ছেলে হলো সম্রাট মোল্লা। তিনটা ছেলে এক সূত্রাপুর থেকেই এই ছেলেগুলো। তো এদের সাথে সম্পর্কটা এমন ছিল, এদের সাথে যে খুব ছোট ভাই বড় ভাইয়ের রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা বেশি সম্পর্ক হয়েছিল। এদের রাজনীতি ভালো মন্দ কিছু হলে পরামর্শ নিতে আসতো বা পরামর্শ করতো, পরামর্শ করে চলতো। তো এই ছেলেগুলো যেদিন তাদেরকে গুম করা হলো, সেলিম রেজা, বিশেষ করে সেলিম রেজা পিন্টুর কথা বলি, ও দিনের বেলা কর্মসূচি ছিল, আমাদের সূত্রাপুর পুরান শহরে কর্মসূচি ছিল। তো কর্মসূচি পালন শেষে তো সে এলাকায় থাকতো না, চলে যেত তার পল্লবীতে তার ভাইয়ের বাসায় থাকতো। যেদিন তাকে গুম করা হলো সেই দিন রাত্রিবেলায় তাকে গুম করলো। সন্ধ্যার সময়ও সে ফোনে আমার সাথে একটা মুঠোফোনে কথা বলেছে। আন্দোলনের ভবিষ্যৎ, আন্দোলন, তারপরে কিভাবে কি করা যায়, এই যে বিষয়গুলো নিয়ে পরামর্শ করেছিল। একটা উজ্জীবিত ছেলে ছিল, উজ্জীবিত। হ্যাঁ, তো রাত্রে 3টার সময় তার আরেক ভাই ফোন করে বলল যে এইরকম ওকে এরকম নিয়ে গেছে। তো আমাদের চিন্তা ছিল হয়তো কোনো থানায় নিয়ে যাবে, থানায় দিবে, থানা থেকে আমরা আবার তাকে নিয়ে আসব। তো পরবর্তী দেখা গেল যে থানায় স্বীকার করে না, ডিবিতে স্বীকার করে না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি। এগুলো আর কি গুমের শুরুর দিকের কথা বলছি, ছেলেটার কথা। তো এই ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায়নি, ছেলেটাকে আর আমরা খুঁজে পাইনি। তার মা তার শোকে পাগল হয়ে গেছে, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু তার এখন আমরা কোনো খোঁজ পাইনি। তো এদের যে এই অন্তর্ধানটা এইটা এখনও আমাকে মনে হয় যে না, এখনও আসবে যে ভাই কালকে প্রোগ্রাম, কীভাবে প্রোগ্রাম করবো ভাই, কি করব, এই যে আসা, দৌড়ে আসা, ছুটে আসা, ভাই কালকে তো এই প্রোগ্রাম, এটা করব, কীভাবে করলে ভালো হয় ভাই, আপনি একটু পরামর্শ দেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে না, এখনও ছুটে আসবে ছেলেরা, কিন্তু এখনও পর্যন্ত সরকারও তার কোনো ট্রেস দেয়নি। হ্যাঁ, তার পরিবার, তার মা বাবা দুজনই মারা গেছে, দুজনই তার শোকে, ছেলের শোকে। যখনই দেখা হইতো, যখনই যে গুম দিবস, যেদিন তার অন্তর্ধান দিবস, সেদিন তাকে দেখতে যেতাম, বা খোকা ভাইকে নিয়ে, তখন আমাদের ওই অঞ্চলে আমাদের নেতা ছিল সাদেক হোসেন খোকা, সাবেক মেয়র, ওনাকে নিয়ে ওর বাসায় অনেকবার গিয়েছি। তো ওর আম্মার যে আকুতি, ওর বাবার যে আকুতি, তো এইটা এখনও আমার চোখে ভাসে। হ্যাঁ, এখনও মনে হচ্ছে যেন এটা যখনই মনে পড়ে তখনই পীড়া দেয়। খালিদ হোসেন সোহেল, তার ছেলেটা, ছোট্ট একটা ছেলে, আমার মনে হয় যেন ছেলেটার ঠিক মতন তার বাবাকে ছবি দেখে চিনে, বাবাকে কোনো দিন সে মনে করতে পারবে না। ছবি দেখা ছাড়া তার বাবার কোনো স্মৃতি তার কাছে নেই। বড় হয়েছে ছেলেটা। তো এই ঘটনাগুলো, এই গুমের ঘটনাগুলো বিশেষ করে এগুলো খুব পীড়া দেয়, কারণ এ ছেলে খুব কাছাকাছি ছিল, তো কাছাকাছি কর্মী। হ্যাঁ, তো এগুলো এখনও খুব কষ্ট দেয়, রাজনৈতিক সহকর্মী হিসেবে এদের চলে যাওয়াগুলো, এদেরকে খুঁজে না পাওয়া, এগুলো এখনও কষ্ট দেয়। যে এটা কেন হবে, একটা রাজনীতি করতে পারে, রাজনীতি করবে, একটা রাজনীতির কথা বলবে, মানুষের অধিকারের কথা বলবে, বা বিরোধিতা করবে, আমার মতের বিরোধিতা করবে, এই জন্য তাকে এভাবে গুম করে দেয়া, এটা আসলে মানে যেটা সিনেমায় দেখতাম, তো এগুলো যে বাস্তবে হবে এইটাই চিন্তায় ছিল না, কিন্তু এটাই দেখছি। শেখ হাসিনা নাটকের জন্য তাকে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা সাইদুর রহমান মিন্টু। তাকে তো ফিরিয়ে আনা এই মুহূর্তেই উচিত, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। সে যে পরিমাণ নাটক করেছে, যে পরিমাণ অপরাধ করেছে, তার তো এখানে এই বিচারটা হওয়া উচিত, এবং ওনার জনগণের কাছে বলা উচিত
কী কারণে উনি এগুলো করেছেন, কী কারণে তিনি এগুলো করেছেন, এগুলো তার মানুষের কাছে তার জবাবদিহি করা উচিত। হ্যাঁ, এবং মানুষের সামনেই তাকে প্রকাশ্যে তার বিচারটা করা উচিত। আমি মনে করি এইটা, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ অন্য কেউ করার চেষ্টাও যাতে বা চিন্তাও যাতে মাথায় না আনে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।